আলাইকুম। আমরা গত ক্লাসে যেগুলো দেখেছিলাম তা হচ্ছে আসলে কয়েকটা প্রশ্নের উত্তর আমরা খুঁজেছিলাম যে এইচটিএমএল মানে কি বা ওয়েব ডিজাইন কিভাবে করা হয়, কোন কোন সফটওয়্যার শিখতে হয়, এবং সেটা কিন্তু আমাদের ভিডিও আকারে আসছে, আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ, অসুবিধা হবে না। আর বেশি বেশি প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা একটা ফোল্ডার করব, কারণ আমাদের কিন্তু ওয়েব ডিজাইনের যে ফরম্যাটটা তৈরি করতে হয়, মানে যে ডকুমেন্টটা তৈরি করতে হয়, সেটা কিন্তু এইচটিএমএল ফরম্যাট। কারণ ওটা তো একটা ব্রাউজারে সেট হতে হবে। আমরা যেন সেটাকে ক্লিক করে ওপেন করলে যেন সেটা ব্রাউজারে চলে যায় এবং আমাদেরকে একটা আউটপুট রেজাল্ট দেখায়। আচ্ছা, অবশ্যই অবশ্যই সেই ডকুমেন্টটা এইচটিএমএল এর ফরম্যাট হতে হবে। আমরা নিশ্চয়ই জানি আমাদের ডেস্কটপে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখা আছে একটা ট্যাগ ডট পিডিএফ। তার মানে এটা কিন্তু একটা পিডিএফ ডকুমেন্ট, ঠিক আছে? তার মানে এটা অন করলে পিডিএফ আকারে আমাদের ভিউ হবে। আমাদের যদি একটা পিকচার থাকে, সেটা ক্লিক করলে পিকচার আকারে সেটা ভিউ করে, মানে সামনে এরকম দেখায়। আশা করি বুঝতে পারবেন এবং বুঝতে পারেন। সো আমরা আজকে আমার একটা ডকুমেন্ট তৈরি করব, সেটা আমাদের এইচটিএমএল ডকুমেন্ট হতে হবে। এইচটিএমএল ডকুমেন্ট মানে কি, যখন এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা হয়ে যাবে, সেটা আমাদের কম্পিউটারে থাকা কোনো একটা ব্রাউজারের মতো দেখাবে, রাইট? সো আমরা শুরু করতেছি। আমরা আজকের কাজের জন্য একটা নতুন ফোল্ডার তৈরি করে নিলাম, তাহলে আমাদের সুবিধা হবে। ডিজাইন ডে 2। আচ্ছা, ফোল্ডার আমরা কেন করে নেব, আপনাদেরকে বোঝানো হয়েছে যে আমরা আমাদের ডেস্কটপে বা কোনো একটা ফোল্ডারের ভিতরে বা কোনো একটা ড্রাইভের ভিতরে আমাদের দরকারি অনেক অনেক আরো ফোল্ডার, ডকুমেন্টস, ছবি এগুলো রাখতে পারি। সো তার ভিতরে যদি আমরা হঠাৎ করে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করি, তাহলে কিন্তু আমাদের ওর ভিতরে এলোমেলো হয়ে যাবে, ফাইলটা হারিয়ে যাবে। এই জন্য আমরা কি করব, আমরা একটা সুসজ্জিতভাবে কাজটা করার জন্য অবশ্যই আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করে নিতে পারি, এবং যেদিন যে ধরনের কাজ করব সেই দিনের নাম বা তারিখ দিয়ে আমরা ফোল্ডারটা তৈরি করে রাখবো। এতে করে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো এই ফোল্ডারটা এখন খালি রয়েছে, এর ভিতরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিতে পারি। এবং আমাদের কিন্তু একটা সেটিং চালু আছে, আমরা জানি সেটা, গত ক্লাসে আমরা দেখেছিলাম। সেই সেটিং চালু আছে বলেই আমরা কিন্তু এই ডকুমেন্টটা তৈরি করার পরে এর যে এক্সটেনশনটা কি বা এটা যে কোন ধরনের ফরম্যাট, তা কিন্তু শেষে দেখতে পাচ্ছি এখানে। শেষে ডট টিএক্সটি লেখা। এই ডট টিএক্সটি মানে কি, ফাইলটা আসলে টেক্সট ফাইল তৈরি হয়েছে। এখন এটাকে যদি ওপেন করা হয়, সরাসরি একটা টেক্সট ডকুমেন্টের মতো ওপেন হয়, ঠিক আছে? নোট করার মতো একটা টেক্সট ডকুমেন্ট ওপেন হইলো। এখানে সবকিছু লিখলেও লেখা যায়, আবার চাইলে এটা সেভ করেও কেটে দেওয়া যায়। কিন্তু কাটার পরে এটাকে যদি ডবল ক্লিক করে ওপেন করি, কখনোই কিন্তু এটা এইচটিএমএল এর মতো কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে ওপেন হবে না। সো এটাকে আমাদের কি করতে হবে, ডট টিএক্সটি এই যে ফরম্যাটটা আছে, এটাকে ডট এইচটিএমএল এই ফরম্যাটে সেভ দিতে হবে। তাহলে আমরা এখন এটাকে রিনেমে নিয়ে যাব। নিয়ে আমাদের প্রথম যে পেজটা থাকে, এটা আসলে হোম পেজের জন্য তৈরি করা হয়। ইন্ডেক্স ডট এইচটিএমএল মানে প্রধান যে পেজ। এই পেজটা তৈরি করতে গিয়ে আমাদের কিন্তু মেনুও তৈরি করতে হয়। এক একটা মেনু মানে আলাদা আলাদা এক একটা পেজ। কারণ একটা ওয়েবসাইটের হোম নামে একটা মেনু থাকবে, আর যদি বাংলা হয় তাহলে থাকবে আমাদের সম্পর্কে, আমাদের সেবাসমূহ, আমাদের স্টুডেন্ট বা টিচার যে গ্যালারি থাকে সেগুলো থাকবে, রেজাল্ট থাকবে, সফটওয়্যার ডাউনলোড করুন, টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো থাকে সেগুলোর জন্য মেনু থাকে। সো ওই মেনুগুলো এক একটা পেজ। কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল মানে কি, প্রধান পেজ যার ভিতরে মেনু আছে, এবং মেনুতে ক্লিক করার পর ওরকমই ওর ভিতরে একটা পেজ ওপেন হবে। তার মানে কি, আমাদের এর পরেও অ্যাবাউট যদি আমরা তৈরি করতে চাই, তাহলে অ্যাবাউট ডট এইচটিএমএল নামে আরো একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। তো আশা করতেছি এটা খুব কঠিন হবে না। আমরা একটু শুরু করি, শুরু করলে আমরা যখন এটা শেষ প্রান্তে পৌঁছাবো, তখন আসলে সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব, ঠিক আছে? সো আমরা ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল মানে ডটটা যেন মুছে না যায়, অনেকে ডট মুছে দিয়েছে, এইচটিএমএল দিয়েছে। এটা যদি কেউ দেয় এবং ওকে করে, তাহলে কিন্তু এটা এইচটিএমএল ফাইল হবে না। এটা কি একটা ফাইল হয়েছে, এটা ওপেন করলে কিন্তু টেক্সট ডকুমেন্টও হবে না। আর এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে ব্রাউজারের মতো হয়নি, ঠিক আছে? সো এটাকে আমরা আবার রিনেম করে ডট এইচটিএমএল যেন থাকে, এরকম ভাবে আমরা এটাকে রিনেম করে দেব ডট এইচটিএমএল। আশা করতেছি এই এই কথাগুলো আমি পরের কোনো ক্লাসে বলবো না, কিন্তু আপনাদের সবসময় মাথায় থাকবে।
এখন দেখেন যখন ডট এইচটিএমএল নামে এটাকে সেভ করা হয়েছে, তখন কিন্তু এটা একটা ব্রাউজারের মতো হয়েছে। আমাদের প্রাথমিক হিসাবে যে ব্রাউজারটা দেয়া থাকে, কারো ক্রোম থাকতে পারে, কারো অপেরা মিনি থাকতে পারে, আমার যেমন আছে মজিলা ফায়ারফক্স। সো এখন কিন্তু এটা কি ধরনের ফরম্যাট হয়ে গেছে, একটা এইচটিএমএল ফরম্যাট, মানে এটা ব্রাউজারে সাপোর্ট করে। তার মানে ডবল ক্লিক করলেই এটা কিন্তু কি হবে, ডবল ক্লিক করলে এটা ব্রাউজারে গিয়ে ওপেন হবে, কিন্তু এটা এখনো ব্ল্যাঙ্ক রয়েছে, এটাতে আমরা কোনো এডিট বসাইনি। এজন্য আমাদের এই উপরের জায়গাটা হচ্ছে টাইটেল, এই টাইটেলে কোনো কিছু লেখা নেই, এবং এই মাঝখানে কিন্তু কোনো কিছু নেই, মানে বডিতে কোনো কিছু নেই। তাহলে আমরা একটা index.html বানানোর পরে এটা অবশ্যই একটা html ফাইল হয়ে গেছে। এটাতে রাইট বাটনে ক্লিক করলে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস নামে একটা সফটওয়্যার আমরা খুঁজে পাচ্ছি, কারণ আমরা গত ক্লাসে এই ধরনের সফটওয়্যারটা নামাইছিলাম। অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা হচ্ছে একটা কোড এডিটর সফটওয়্যার, যে এইটাতে আমরা যখন এই index.html ক্লিক করে ওপেন করে নিলাম, তার মানে এই index.html ওই কোড এডিটর সফটওয়্যারের ভিতরে চলে আসবে, এবং ওইখানে আমরা কোনো কিছু লিখবো, আর এই index.html ডবল ক্লিক করে করে ভিউ করে দেখব যে ভিতরে যেটা লিখতেছি কোডটা, সেটা আউটপুটটা সামনে ব্রাউজারে শো করতেছে কিনা। ঠিক আছে, আমরা আমরা জানি যে HTML একটা বেসিক স্ট্রাকচার কিন্তু রয়েছে, ঠিক আছে, যেটা সবসময় কি দিয়ে শুরু হয়, HTML দিয়ে শুরু হয় এবং HTML দিয়ে শেষ হয়, এবং ওর পরে টোটাল ডকুমেন্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। যে এখানে দেখা যাচ্ছে HTML দিয়ে শুরু হয়েছে, আমরা কিন্তু আসলে HTML লেখার পরে হেড লিখবো এরকম লিখবো না। অ্যাকচুয়ালি আমরা কি করব, আমরা HTML-টা লেখা শুরু করব, প্রথমটা লেখা শুরু করে ওইটার আবার শেষ অংশ তৈরি করব, তারপরে মাঝখানে মাউস রেখে একটু বড় করে নেব স্পেসটা নিয়ে, তারপরে আমরা হেড তৈরি করব, হেড, এবং তারও শেষ লিখে নেব, আর বডি তৈরি করব, বডিরও শেষ লিখে নেব। এরপরে আমরা বাকি যা কিছু করব, ঠিক আছে, এইভাবে কাজ করব। আমরা অনেকে শুধু HTML লিখে তারপরে এরকম করে মুখস্থ মতো লিখতে চাই। সো কোনো একটা ট্যাগের শেষ আমাদের দিতে মনে থাকে না, এজন্য আমাদের সমস্যা হয়ে যায়। এজন্য আমরা এই ভুলটা করব না। আমরা শুরু করছি, আমাদের কোড এডিটর সফটওয়্যার চলে গেলাম। HTML একটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলে পাশাপাশি কপি হবে, ডবল হয়ে যাবে, কারণ এটা ডবল করতে হবে, আমাদের লিখতে হবে আবার। অথবা জাস্ট এই লাইনের একদম শেষে থাকবো মাউস নিয়ে, আর কন্ট্রোল ডি দেবো, কন্ট্রোল ডি। সো কন্ট্রোল ডি দেওয়ার পরে এটা দুইটা হয়েছে, কিন্তু আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে এখানে কিন্তু আসলে শেষ যে ট্যাগটা, সেই ট্যাগটা আর প্রথমে যে ট্যাগটা আছে, দুইটা ট্যাগের মাঝখানে কিন্তু কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না, কারণ একটা চিহ্ন দিতে হয়, যেটা দেখে আমরা বুঝতে পারি এটা শেষ। দিয়ে দিলাম চিহ্নটা। এরপরে আমরা কি করব, একটা সাইটকে রেডি করার জন্য একেবারে উপরে কোনো একটা যে টাইটেল দেখা যায় কোনো সাইটের, এই টাইটেলটা হেডের ভিতরে থাকে, আর ভিতরে যা কিছু দেখতে পাই ভিতরে, এটা হচ্ছে বডি জায়গা। সো HTML লেখার পরে টোটাল দুইটা ভাগ হবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। এজন্য আমরা কি করতেছি, এখানে এসে একটা তো HTML লিখেছি, প্রথমে আমরা লিখবো হেড, হেড লিখলাম। আর একটা কি করব, এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডবল করে নিচ্ছি একটু কষ্ট কমানোর জন্য, এইটা করে দেব বডি, দুইটাই অংশ হবে বডি, এবং এটা করে দেব আবার বডি। ঠিক আছে, এই ট্যাগটার ভিতরেই সবকিছু লিখতে হয়, সবকিছু লিখতে হয় এই বডির ভিতরে। এই বডির ভিতরে কোনো কিছু যদি লিখি, তাহলে আমাদের ব্রাউজারে সেটা এর নিচে এইখানটায় শো করবে। টাইটেল তো লিখবে হেডের ভিতরে, আর এইখানটা যা কিছু আসবে সবকিছু আমরা বডির ভিতরে লিখবো, ঠিক আছে। তো এই হেডের ভিতরে আমরা একটা টাইটেল করে নিই, টাইটেল, টাইটেল, টাইটেল। আচ্ছা, ওয়েব ডিজাইন উইথ সাইফুল। ঠিক আছে, আমরা একটু সোজা করে নিতাম এরকম করে, যাতে বোঝা যায়, একটু ট্যাব দিয়ে সরাই দিতে হয় কোড করার সময়, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে হেড শুরু, হেড শেষ, তার মাঝখানে টাইটেল ট্যাগ আছে, এইগুলো ট্যাগ। ঠিক আছে, তো আমরা বরাবরের মতো প্রথম ক্লাসের মতো আমরা একটা হেডিং ট্যাগ নিচ্ছি। হেডিং মানে বড় লেখা দেওয়ার জন্য একটা ট্যাগ। এখানে একটা চিহ্ন দিতে হবে, এই চিহ্নটা না দিলে হবে না। আমরা দিলাম ওয়েব ডিজাইন ক্লাস, ক্লাস 02, কন্ট্রোল এস দিয়েছি। তাহলে আমরা যদি এটাকে
আমরা কিন্তু কি করেছি, এই যে কোড এডিটরে যখন লিখবো, এটা সরাসরি প্রত্যেকবার কেটে দেবো না, ক্লোজ করে দেবো না, আমরা এটাকে মাইনাস করে নিচে নামিয়ে রাখবো, রেখে আমাদের ব্রাউজারটা একবার ওপেন করা আছে, সেটাকে রিলোড দিয়ে দিয়ে দেখবো। রিলোড দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছি যে লেখাটা আসছে। আমরা কিন্তু জানি যে এই অন দিয়ে কোনো লেখা লিখলে সেই লেখাটা সাইজে যথেষ্ট বড় হয়। ঠিক আছে, বড় হয়। আমি কন্ট্রোল চেপে চাকা ঘুরিয়ে এটাকে এমনিতেই পেজটা জুম করে নিতে পারবো, ওই পেজটাকে। কিন্তু আসলে কিন্তু নির্দিষ্ট একটা মাপ রয়েছে, সেটা একটু বড়। আমরা যদি এটাকে H6 দিয়ে একই কথা লিখতাম বা অন্য কোনো কথা লিখতাম, তাহলে H6 মানে এখন শুধুমাত্র আমরা ট্যাগটাকে পরিবর্তন করেছি। ট্যাগ H অন ছিল, হেডিং অন ছিল, ওটাকে আমরা H6 করে দিলাম। যার কারণে আমরা যদি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা যদি প্রিভিউটা দেখি রিলোড করে, দেখবো যে H6 দিয়েছি মানে সব থেকে ছোট সাইজ। আমরা কি করেছি, এই যে আমরা লিখতেছি, এই সবকিছুর কিন্তু অ্যাকচুয়ালি একটা ভার্সন আছে। ঠিক আছে, আমরা একটা মোবাইল ফোন কিনলেও কিন্তু একটা ভার্সন থাকে। আমি চাচ্ছি কি, যে আমি এইখানে যেটা তৈরি করে দেব, সেটা যে কোনো প্রান্তের বায়ারকে বা যে কোনো মানুষের জন্য ওয়েবসাইট আমি রেডি করে দিলে, সেজন্য ওইটা ব্রাউজারে দিলে সবকিছু সাপোর্ট পায়। আমি ভিতরে যা যা লিখে দেব, যেটাকে যে ধরনের স্টাইল করে দেব, যে অবজেক্টকে যেদিকে ওয়েব পেজে সাজাবো, সব যেন ওই রকমটাই থাকে, ওই রকমটাই যেন দেখতে পায় ইউজাররা, সব জায়গায় একই রকম। ঠিক আছে, তো আমরা এটা কি করতে পারি, আমরা এটাকে একটু বুঝাই দেবো কম্পিউটারকে, যে কম্পিউটার তোমাকে যে কোড দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে, ওই কোডটা আসলে HTML5 দিয়ে লেখা, মানে HTML5 একটা ভার্সন। এইভাবে লিখে দিলে হয়তো অনেক ব্রাউজার এটাকে সুন্দরভাবে শো করাতে পারবে না। বাট আমরা যদি এর প্রথমে HTML শুরু আর এই শেষটা তলায় আছে, একদম প্রথম লাইনে আমরা ছোট বড় সংখ্যা লেস দেন গ্রেটার দেন, ঠিক আছে, একটা এক্সক্লেমেটরি সাইন দেবো, মানে বিশ্বাসসূচক চিহ্ন, এবং বড় হাতের DOC ডক মানে ডকুমেন্ট, TYP টাইপ, একটা স্পেস দেবো, দিয়ে আমরা ছোট করে লিখবো ছোট হাতের HTML। ঠিক আছে, এই কথাটুকু যদি আমাদের এই কোডের ভিতরে প্রথম লাইনে থাকে, তার মানে আমরা এর ভিতরে যা যেভাবে করব, সব ধরনের ব্রাউজার সেটা শো করাতে পারবে, সাপোর্ট করবে, রাইট? সো আরেকটা বিষয় একটু দেখে নিতে পারি, তা হচ্ছে আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করব, সেগুলো কিন্তু বিভিন্ন ভাষায় হতে পারে। আমরা হয়তো চায়না দেশের কোনো একটা বাইরের একটা চায়না ভাষার তৈরি করে দিতে পারি সাইট। সেক্ষেত্রে কি কি দিতে হবে, সে লোকটা হয়তো PDF করে আমাদেরকে লেখা দিয়ে দেবে। তো তখন আমরা এই সনের মধ্যে এখানে ইংরেজিতে না লিখে ওই চায়না লেখাটা কপি পেস্ট করে দিলে কিন্তু আসলে সামনে চলে যাওয়ার কথা। কিন্তু সবসময় সব ধরনের ভাষা, বিশেষ করে বিশেষ কিছু সিম্বল রয়েছে, মানে চিহ্ন আছে। হ্যাঁ, যেমন এরকম একটা চিহ্ন আমাদের ইমেলে থাকে, এরকম টাইপের। হ্যাঁ, এরকম একটা টাইপের, এরকম অনেক ধরনের চিহ্ন থাকে। এই সাইন গুলো কিন্তু সরাসরি এই ধরনের পেজ তৈরি করলে সাপোর্ট পায় না। প্রথম অবস্থায় সাপোর্ট পাইলেও অনেক অনেক ব্রাউজারে যখন ওইটা ওপেন করা হয়, তখন আর সাপোর্ট পাবে না। এজন্য আমরা কি করতে পারি, আমরা এই হেডের যে শুরু, তারপরে তো টাইটেল লিখেছি, সো টাইটেলটাকে নিচের দিকে সরিয়ে একটু উপরে জায়গা করে নিলাম। এইখানে আরেকটা সিঙ্গেল ট্যাগ METM, এটা এরকম ভাবে লেখার পরে এরপরে মাউস ভিতরে মাউস রেখে স্পেস দিলাম, দিয়ে লিখলাম CHAR, মানে ক্যারেক্টারের কার সার। ঠিক আছে, কার SET সেট, কার সেট সমান সমান ডবল কোটেশন, হ্যাঁ, এর ভিতরে আমরা লিখলাম UTF, একটা হাইপেন দেব 8। এই যে UTF হাইপেন দিয়ে 8 দিলাম, তার মানে এটা আমি এমন একটা কাজ করে দিয়েছি, এর ভিতরে যদি বাংলা, চাইনা, উর্দু যে কোনো ধরনের কথা আমি লিখি না কেন, সবকিছু অ্যাকচুয়ালি সব ধরনের ব্রাউজারে সাপোর্ট করবে। বিস্তারিত কোনো কথা ওয়েবসাইটে শো করাতে গেলে অ্যাকচুয়ালি এডিটরের ভিতরে পি নামের একটা ট্যাগ নিতে হয়। ঠিক আছে, পি মানে প্যারাগ্রাফ ট্যাগ, একটা পি ট্যাগ দিয়েছি, পি মানে প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা এখন এর মাঝখানে এরকম লিখতে পারি, কিন্তু লিখতে গেলে তো দেখে দেখে লিখতে গেলে সময় লাগতে পারে। এজন্য আমাদের যখন নেট থাকবে, আমরা কি করতে পারি, আমরা অনলাইনে গিয়ে আমরা LORM লরেম IPSM সাম ইপসাম, লরেম ইপসাম একটা ওয়েবসাইট, যেখানে আমাদের কাজের জন্য কিছু কথা বা কিছু টেক্সট দেওয়া রয়েছে, সেগুলোকে কপি করে আমরা সহজেই বসিয়ে আমাদের প্রজেক্টটা রেডি করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো, আমাদের লেখা লাগবে না। এই দেখেন এখানে অনেকগুলো কথা আছে, যে কোনো পাশের লেখাগুলো আমরা ধরে সিলেক্ট করে মাউস দিয়ে বা কিবোর্ড দিয়ে কপি করে নিতে পারি, আমাদের কষ্টটা একটু কমে যাবে। এটা হচ্ছে লিখতে আমাদের 10 মিনিট সময় লাগবে, 5 মিনিট সময় লাগবে। সো এটাকে কপি করে নিলাম, আবার নিচের এডিটরে একটা ক্লিক করে উপরে তুলে নিয়ে আসলাম, এবং প্যারাগ্রাফ পি ট্যাগের ভিতরে এটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা বসিয়ে দিয়েছি, দিলেই কিন্তু কি হচ্ছে, আমাদের কিন্তু এটা সামনে এই এডিটরে তো দেখাচ্ছেই,
কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করেছি, কন্ট্রোল এস, এবং এটাকে মাইনাস করে নিচে নামালাম, আর আমাদের যে এটা ছিল সেটাতে আমরা চলে গেলাম। এখন দেখতে পাচ্ছেন যে এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই মার্ক করে দিলাম, এইটা হচ্ছে প্যারাগ্রাফ পি ট্যাগ, এবং এটা হচ্ছে H6 মানে ছোট হেডিং ট্যাগ, আর এটা হচ্ছে H1 মানে প্রথম বা সব থেকে বড় হেডিং ট্যাগ, আর উপরে এই জায়গাটা হচ্ছে একটা টাইটেল। আমাদের এই লেখাগুলোর কিছু কিছু অংশ কিন্তু বোল্ড করতে হয়, মানে লেখাটা একটু চোখে পড়বে, হাইলাইট হয়ে থাকবে। সো লেখাটা গায়ে মোটা করতে হয়, এক কথায় সহজ বাংলা ভাষায়। তো মোটা করতে গেলে আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে, তা হচ্ছে বোল্ড ট্যাগ। তো বোল্ড ট্যাগ কিভাবে লিখতে হয়, যেহেতু প্যারাগ্রাফ দিয়ে আমরা এতগুলো কথা লিখেছি, এবং একটা কথা, আমরা যে এখানে বিভিন্ন ট্যাগগুলো ব্যবহার করি, অ্যাকচুয়ালি ব্রাউজারে যখন এগুলোকে দেখি, তখন কিন্তু আমাদের এই সন বা এই সনের শেষ, এগুলো কিন্তু ব্রাউজারে কখনো আসে না, ঠিক আছে? বাট এই সন কথাটা দিয়ে লিখেছি বলে লেখাটা অনেক বড় হয়েছে, H6 দিয়ে লেখাটা লিখেছি বলেই, ট্যাগটা দিয়ে লিখেছি বলেই লেখাটার সাইজ ছোট হয়েছে, ঠিক আছে? তো এখন একটা ট্যাগের এই শুরু আর শেষ, এর মাঝখানে যা থাকে তাকে বলা হয় এলিমেন্ট, এটা আমরা মাথায় রাখবো, এটাকে বলা হয় এলিমেন্ট। এবং কোনোটা ট্যাগের ভিতরে স্পেস দিয়ে বিশেষ একটা কোড লিখতে হয়, যেমন সেটার কালার কি হবে, বা তার সাইজ কি হতে পারে, বা সেটার সোর্স কি, এমন অনেক সময় দেখিয়ে দিতে হবে আমাদের, আজকের ক্লাসে আছে, সেইগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট, মানে এক ধরনের বৈশিষ্ট্য বলতে পারি আমরা। সো আমরা দেখতেছি এই পির ভিতরে অনেকটা কথা লেখা আছে, আমি চাচ্ছি কি এখানে স্টাবিলিস যে কথাটা আছে, স্থাপিত, এই কথাটার আমরা যখন ব্রাউজারে দেখতেছি তখন ওই জায়গাটা যেন একটু বোল্ড থাকে, ঠিক আছে? গায়ে যেন একটু মোটা থাকে, মোটা বোল্ড করা থাকে। তো আমরা কি করতে পারি, আমরা ভিতরে এই লেখাটার প্রথমে আমরা একটা লিখবো, কোড লিখবো, মানে ট্যাগ লিখবো, বি শুরু করলাম, ছোটতে লিখবো সব সময়, এবং কতটুকু লেখা আমাদের বোল্ড হবে ঠিক সেইখানটায় মাউস নিয়ে যেয়ে আমরা রাখবো, এবং বি ট্যাগ অবশ্যই শেষ করব। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই যে বি ট্যাগটা এখান থেকে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে, এই মাঝখানে যেটুকু কথা আছে আমাদের, এইটা হচ্ছে আমাদের ডেস্কটপে কি হবে, মানে ব্রাউজারে বোল্ড দেখাবে, গায়ে মোটা দেখাবে। তাহলে কন্ট্রোল এস দিয়েছি, প্রতিবার কিন্তু সেভ দিতে হবে, এখন মাইনাস করে নামিয়ে দিলাম, আর রিলোড করে এটাকে দেখলাম। তো দেখতে পাচ্ছি যে এখানে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত যে ওয়ার্ডটার আমরা শুরুতে বি ট্যাগ আর শেষে বি ট্যাগ দিয়েছিলাম, সেটা অবশ্যই বোল্ড হয়েছে। এভাবে কোনো লেখাকে বোল্ড করা যায়, কিন্তু বোল্ড করার জন্য আরো একটা কোড আছে। যেমন আমরা যদি ওর পরে কোনো একটা লাইনের প্রথমে বা কোনো একটা জায়গাতে মাউস রেখে যদি লিখি STRONG, স্ট্রং, ঠিক আছে, মানে শক্তিশালী, মানে একটু মানুষকে বোঝানোর জন্য আর কি, STRONG, স্ট্রং। তাহলে স্ট্রং কথাটা এখানে লিখেছি আর এখানে শেষ করেছি, মাঝখানে যতটুকু আমরা লেখা পেয়েছি অ্যাকচুয়ালি এটাও বোল্ড হবে, মানে বি ট্যাগের পরিবর্তে আমরা চাইলে স্ট্রং ট্যাগটা ব্যবহার করতে পারি। রিলোডটা দিলাম, দেখা যাচ্ছে যে অবশ্যই আমরা প্রথমটা যেরকম করেছিলাম সেটাও হয়েছিল গায়ে মোটা, আর স্ট্রং ট্যাগ দিয়ে যেটা করেছি সেটা হয়েছে গায়ে মোটা। এটাকে বলা হয় কনভার্টিং, ফরম্যাটিং করা, ঠিক আছে? যে একটা জিনিসকে, একটা ট্যাগকে বা প্যারাগ্রাফকে বিভিন্ন ফরম্যাটে সাজানো। ফরম্যাট করা মানে কালার করা হতে পারে, লেখা বোল্ড করা, বাঁকা করা মানে ইতালিক করা, আন্ডারলাইন দেয়া, ঠিক আছে? সো আমরা সেই এখন সেই জায়গাটায় আসি আর কি। তো আমি এর ভিতরে অন্য একটা জায়গাকে নিয়ে গিয়ে গেলাম, অন্যটা জায়গায় গিয়ে আমরা দেখলাম আই ট্যাগ, আই মানে ইতালিক, মানে বাঁকা হবে লেখাটা। সো আমি একটু বেশি করে নিয়ে আই ট্যাগ দিয়ে দিলাম। এখন যদি আমরা কন্ট্রোল এস দিয়ে এটাকে রিলোড করে এখানে এসে দেখি, তাহলে দেখা যাবে যে এইখানে কিছু অংশ এখান থেকে শুরু হয়ে এইখানটায় যেটুকু দিয়েছিলাম তার কিছু অংশ বাঁকা হয়ে গেছে। এটারও আসলে দুইটা সিস্টেম আছে লেখার, হ্যাঁ, দুইটা কোড আছে। যেমন আমরা আই দিয়ে লিখেছি, ঠিক লেখাটা বাঁকা হয়েছে, তো আমরা অন্যটা জায়গায় আরেকটা কোড লিখবো, ইএম। ইএম লেখার পরে আমরা দেখতেছি যে দেখলে দেখবো যে এইখানের লেখাটাও কিন্তু বাঁকা হবে, অ্যাকচুয়ালি বাঁকাই হবে। হ্যাঁ, এই যে আমরা এইখানেও লেখাটা পেয়েছি, এইখান থেকে এই লেখাটা, এটা কিন্তু বাঁকা হয়েছে, ঠিক আছে? এটা আমরা মাথায় রাখবো। আমরা কিন্তু যে কোনো একটা ব্যবহার করতে পারি, দুইটার থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারি। আর লেখা কি হতে পারে, লেখার তলে দাগ দেওয়ার প্রয়োজন হতে পারে, তাহলে আমরা আন্ডারলাইনের ট্যাগ মানে ইউ ট্যাগ, ইউতে আন্ডারলাইন শুধু ইউ দিলাম, এবং ইউ ট্যাগটা ভুলবশত যদি শেষ না করি, একটু খেয়াল করবেন প্লিজ সবাই, আশা করতেছি কেউ ঘুমাননি। তাহলে দেখা যাচ্ছে যে আমার ইউট্যাগটা এখানে শুরু করেছি আর ইউট্যাগটা এখানে শেষ করেছি, কিন্তু এখানে কোনো দাগ দেয়া নেই, কিন্তু মানে শেষ হয়নি আসলে, শুধু লিখেছি,
কিন্তু শেষ করতে হলে তো বিশেষ একটা সাইন দিতে হয় ট্যাগের শেষে। এজন্য আমরা কি করতেছি, আমরা এটাকে যখন সেভ দিয়েছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ভুল করেছি হয়তো, লিখতে লিখতে মানুষের ভুল হয়, আমি ইচ্ছাকৃতভাবে ভুল করলাম আপনাদের জন্য। এখন দেখেন আমি তো অল্প কোনো একটা লেখাকে শুধুমাত্র আন্ডারলাইন হিসেবে দেখতে চেয়েছিলাম, বাট ওইখান থেকে শুরু করে আমাদের প্যারাগ্রাফে যতটুকু লেখা আছে সবগুলোই কিন্তু কি হয়ে গেছে, টোটালটা আন্ডারলাইন পেয়ে গেছে। তার মানে কি সমস্যা হয়েছে, এমন হলে আমরা কি করব, আমরা দেখবো যে আমাদের ট্যাগটা শুরু এবং শেষ কোথায় ছিল সেটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ভুল আমাদের হয়েছে। এখন আমি আবারও কন্ট্রোল এস দিয়েছি এবং আমরা যদি এটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো যতটুকু আমরা আন্ডারলাইন দিতে চেয়েছিলাম ততটুকু জায়গায় শুধুমাত্র আন্ডারলাইনটা পেয়েছে, এই যে ততটুকু জায়গায়। আর কি কি হতে পারে, আমরা এমন হতে পারে কোনোটা লেখাকে খুব হাইলাইট করে রাখবো, একটু কালার দিয়ে রাখবো তলায়, মানে ব্যাকগ্রাউন্ডে যেরকম কালার দেয় হাইলাইট করে ওরকম। যে আমরা ওয়ার্ডে অনেক সময় দেখি সেটা দরখাস্ত লিখলে বা কোনো একটা বিষয়ে যখন আমরা লিখি তখন কিন্তু ওইটার ভিতরে বিশেষ একটা তারিখ বা বিশেষ একটা জায়গা বা একটা লাইন থাকতে পারে, তখন আমরা লাইনটাকে একটা কালার দিয়ে মানে এমন ভাবে তৈরি করে রাখি যেন ওইটা আমাদের চোখে পড়ে, মার্ক হয়ে যায়। সো ওয়েবসাইটে এমন কিছু কিছু জায়গায় প্রয়োজন হতে পারে, ওইটার নাম আছে মার্ক। মার্ক শুরু করে যেখানে গিয়ে মার্ক কথাটা ট্যাগ শেষ করে দেব, হুম, তখন কিন্তু কি হবে, ওইটা শুরু আর এখানে শেষ, এর মানে হচ্ছে অতটুকু জায়গায় একটা মার্ক হয়ে যাবে। দেখেন একটা কালার চলে আসছে এখানটায়, এই যে এটা কালার, এটা হলো মার্ক ট্যাগের কাজ, মার্ক করে রেখেছি। কিছু কিছু ক্ষেত্রে লেখাটা আমাদের ডিলিট করার প্রয়োজন হয়। ডিলিট মানে কি, ডিলিট মানে তো হয়তো এমন হতে পারে লিখলামই না, তার মানে তো আমাদের থাকবে না। কিন্তু আমরা কি চাচ্ছি যে এই ডিলিট সেই ডিলিট না, এই ডিলিট হচ্ছে যে আমাদের লেখাটা থাকবে বাট সেটা কি এমন দেখাবে, কাটা দেখাবে। আমি সহজে বোঝানোর জন্য লেখাটা একটু বড় করতে চাই। সো আমরা উপরে এই সনের ভিতরে একটা কিছু লিখলাম, বা এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে দুটা করে নিলাম। হুম, আমি চাচ্ছি যে আমরা লিখলাম যে লার্ন ফার্স্ট দেন আর্ন। ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি আগে শিখতে হবে, সবকিছু প্র্যাকটিস আগে করতে হবে, তারপরে আমরা কি করতে পারবো, আর্ন করতে পারবো। কখনো আর্ন করার চিন্তায় আমরা কোনো কাজে ঢুকবো না, আগে সেটা শিখতে হবে, শেখার জন্য সময় দিতে হবে, ধৈর্য লাগবে, তারপরে সেটার থেকে আমরা ইনকাম করতে পারবো। তো এখন আমি এটাকে সরাসরি যদি আমরা দেখি তাহলে নিশ্চয়ই এরকম এই প্রথমটার মতো এই সনের মতো বড় করে লেখাটা আসবে, এই যে লার্ন ফার্স্ট দেন আর্ন, রাইট। সো এখন আমি চাচ্ছি কি কাটা দেখাবো, আমার এখানে বোঝাতে চাচ্ছি যে প্রথমে শিখতে হয় দেন আর্ন করতে হয়, আর্নটা আগে নয়। তা আমরা এটাকে এমনি ইচ্ছাকৃত হয়ে জাস্ট কোডটা দেখব, এই আর্ন এই কথাটা প্রথমে আমরা লিখলাম ডিইএল, ডিল মানে ডিলিট করার ট্যাগ আর কি, ডিইএল ডিল ট্যাগ, ডিইএল। তার মানে আমরা যদি কন্ট্রোল এস দিয়ে এটাকে এখন রান করে দেখি ব্রাউজারে, দেখবো যে এই কথাটার মাঝখানে একটা দাগ দিয়ে কাটা দেখাচ্ছে। হুম, এরকম দেখেন এর মাঝখানে কাটা দেখাচ্ছে। ঠিক আছে, এটাকে ডিল ট্যাগ বা ডিলেট ট্যাগ হিসেবে আমরা ধরি, কিছু কিছু জায়গাটা কেটে দিতে হয়। ঠিক আছে, তো এখন আমরা আরো দুইটা বিশেষ ট্যাগ দেখব, সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। কিছুটা লিখে টাইপ করলাম A2 প্লাস B2। তো আমরা জানি এই টুটাকে ধরে আমরা যদি উপরে অনেকগুলো যে টুলস আছে না, এখান থেকে এই টুলসটা মানে সুপারস্ক্রিপ্ট এটা যদি নেই, তার মানে এটার মাথায় মানে লেখাটার উপরে টু লেখা উঠে গেছে। আবার এটাকে ধরে যদি আমরা এইখানে ক্লিক করি তাহলে এটা এখন উপরে উঠে গেছে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম কোনো কথা, হ্যাঁ, গাণিতিক চিহ্ন হতে পারে, কিংবা এমন হতে পারে আমার দেশের নাম বাংলাদেশ। তো আমি চাচ্ছি কি আমার দেশের নাম এই বাংলাদেশ কথাটার উপরে থাকবে, তাহলে শুধু ওই যেটুকু উপরে দিতে চাই শুধুমাত্র ওইটুকু ধরে আমরা ওই ফাইল ফর্ম যে সুপারস্ক্রিপ্ট ছিল ওই সিস্টেমটাকে আমরা ক্লিক করে নিলাম, তাহলে দেখা যাচ্ছে যে প্রথম লাইন ছাড়াও ওই লাইনের লেখাটা কিন্তু উপরে চলে গেছে। আশা করি আমরা বুঝতে পেরেছি সুপারস্ক্রিপ্ট মানে কি। সুপার মানে যেটা উপরে থাকে, আর সাব মানে যেটা ভিতরে থাকে, তলায়, ভিতরে না তলায় থাকে। ঠিক আছে, সো আমরা এখন আরেকটা এরকম কিছু তৈরি করি, H2O। চাচ্ছি কি টুটা আমরা নিচে দেব, তাহলে আমরা সুপার স্ক্রিপ্ট নেব না, সাব স্ক্রিপ্ট নেব, সাব স্ক্রিপ্ট। ঠিক আছে, সাব স্ক্রিপ্ট। আচ্ছা, জাস্ট ক্লিক করলাম, এখন কিন্তু এটা নিচে চলে গেছে। ঠিক আছে, তো এই সেম সিস্টেমটা আমরা কিন্তু HTML এ করতে পারি, আমাদের প্রয়োজন হতে পারে।
তো আমরা কি করব, আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি। এখানে আমরা আরেকটা নতুন পি নিলাম। হুম, নতুন একটা পি নিয়েছি এবং এর ভিতরে একটা ইয়ে লিখলাম, টু লিখলাম, প্লাস বি টু। এটা কিন্তু শুধু যদি দেখি তাহলে কি হবে, আমাদের এটা তলায় আসবে, ওটা এদের তলায় আসছে, কিন্তু এর থেকে টু বরং বড় আছে। আমাদের কিন্তু ওই ওয়ার্ডের মতো দেখানো স্টাইল এটা হয়নি। সো আমরা চাই শুধু টুটা এর উপরের দিকে দেখাবে। তাহলে শুধু টুটাকে আমরা একটা একটা ট্যাগ দেবো, তা হচ্ছে সুপার ট্যাগ, সুপার স্ক্রিপ্টের সুপার ট্যাগ। এসইউপি শুরু করলাম এবং টুটার শেষে আমরা ট্যাগটা শেষ করেছি। হুম, আবার বিটাকে ওইভাবে চাই। সো বিটার আগে আমরা শুরু করতেছি সুপার স্ক্রিপ্ট ট্যাগ এবং এটার শেষেও আমরা সুপার স্ক্রিপ্ট ট্যাগটা শেষ করলাম। এখন যদি আমরা এটাকে দেখি তাহলে দেখতে পাবো যে এটা অবশ্যই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো দেখাচ্ছে। আশা করতেছি আমরা বুঝতে পেরেছি। এখন আমি আরেকটা দ্বিতীয় এটা দেখাই দেই। আমরা আবার একটা পি নিয়েছি। পি নিলে কি হয় যে এটা আসলে তলায় লাইন শুরু করে। যেমন আমরা এখানে এত বড় একটা লেখা কপি করে এনেছিলাম এবং এখানে পি একটাই ছিল, এই যে শুরু আর এই যে শেষ, একটা পির ভিতরে অনেক লাইনের একটা লেখা দিয়েছিলাম। ঠিক আছে, এতে করে কি হয়েছিল, এতে করে ওইটা পুরাটাই কিন্তু একইভাবে সবকটা লাইন পাশাপাশি বসে গেছে। এমন তো হয়নি যে একটা লাইনের থেকে আরেকটা লাইন দূরে দূরে আছে, ফাঁকা আছে, তা কিন্তু হয়নি। এটা যদি আমরা ছোট করি তাহলে ছোট জায়গাও পুরো জায়গায়, মানে প্রথম থেকে শুরু করে একদম লাস্ট অব্দি ভরে থাকে পেজটা। আবার যদি অনেক জুম করে দেই তাও বড় স্ক্রিন হইলেও প্রথম থেকে শুরু করে একেবারে লাস্ট অব্দি কিন্তু এটা ভরে থাকে পেজটা। সো আমরা চাচ্ছি কি যে এটা একটা প্যারাগ্রাফ, মানে একটা পি নিয়ে প্যারাগ্রাফ নিয়ে আমরা লিখেছি বলে পুরা লাইনগুলো একইভাবে আসছে। প্যারাগ্রাফ মানে প্যারা প্যারা, ঠিক আছে, প্যারা মানে ভাগ, পর্ব। সো আমরা কি করেছিলাম, আমরা কিন্তু এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য আবার নতুন করে একটা প্যারা নিয়েছিলাম। এজন্য আমাদের কিন্তু প্রথম প্যারাগ্রাফের এই এইখানে জায়গা থাকা সত্ত্বেও ওইখানে কিন্তু এই লেখাটা যায়নি, এ কিন্তু নিচে আসলো, কারণ আমরা এটা আরেকটা নতুন প্যারাগ্রাফ দিয়ে করেছি। ঠিক আছে, তো এখন আমরা আগে এইচ টু ওইটার মতো করে সাবস্ক্রিপ্টটা দেখে নেই, তারপরে একটা প্যারাগ্রাফের মধ্যে লেখাগুলো কিভাবে চাইলে আলাদা আলাদা লাইন লাইন দেখানো যায় আমরা দেখব। এখন আমরা যাচ্ছি এখানে আমাদের আমাদের এইখানে লিখলাম যে এইচ টু ও। সো এই টুটাকে আমি নিচে নামাতে চাই, ভুল করে আবার দুইটা পাশাপাশি দিয়ে দেবেন না, শুধু টুটাকে দেবেন। টু, তোকে বললাম যে তুমি সাব হবা মানে সাবস্ক্রিপ্ট হবা মানে তলায় যাবা, এবং এই টুটা শেষে এসে এস ইউ বি সাবস্ক্রিপ্ট শেষ করলাম। এখন যদি এটাকে কন্ট্রোল এস দিয়ে আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের এইস এর পাশে টুটা নিচে চলে গেছে, কারণ আমরা সাব নামে বা সাবস্ক্রিপ্ট নামে একটা ট্যাগ ব্যবহার করেছি এই জন্য। ঠিক আছে, তো এখানে দুইটা পি আলাদা আলাদা নিয়ে এই লেখাগুলো লেখা, এই জন্য লাইনগুলো একই লাইনের পাশাপাশি যায়নি, দূরে দূরে সরে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি এমন ভাবি যেটা বোল্ড আছে ওটা আবার বাঁকাও থাকবে, আবার গায়ে বোল্ডও থাকবে, তাহলে আমরা চাইলে একই ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ আমরা ঢুকা দিতে পারবো। ওকে, সো দেখি এইটা তো প্রথমে সে বি ট্যাগ নিশ্চয় দেখতে পাচ্ছি আমরা এখনো। এইটার ভিতরে যেহেতু বোল্ড আগে নিয়েছি তাহলে ওটা বোল্ড থাকুক, ওর ভিতরে আমরা একটা আই ট্যাগ নিলাম মানে বাঁকা করার জন্য। তাহলে যেহেতু বি তো এই শুরু ছিল এখানে শেষ ছিল, ঠিক আছে, এই যে শুরুটা এবং শেষটা প্রথমে এসে বসেছে, প্রথমে এটাই ছিল, তো প্রথমে তো আমরা আই ট্যাগ নেইনি, আই ট্যাগটা পরে যেহেতু নিয়েছি তা বির পরে এখানে বসছে। ঠিক সেরকম এই দিক থেকে বির পরে মানে এই আগে এই হিসেবে আগে এসে একটা আই ট্যাগ শেষ হবে, তার মানে এর ভিতরে দিতে হবে আবার আই ট্যাগ, আই ট্যাগ। তাহলে দেখেন বি কিন্তু এদিক থেকে বাইরে, এদিক থেকে বাইরে, এর কথা হচ্ছে এর সবার আগে বসেছে, আগে আমরা বোল্ড করে নিয়েছি এই জন্য, তারপরে আই ট্যাগ। ঠিক আছে, এখন যদি কন্ট্রোল এস দেই তাহলে আমাদের এটা বোল্ড তো থাকবেই, বাট এটা কি হয়ে যাবে আরো বাঁকাও হয়ে যাবে। বোল্ডও আছে মানে গায়ে মোটাও আছে, আবার লেখাটা বাঁকাও হয়ে গেছে। ঠিক আছে, তো এমন যদি হয় যে স্যার আমি না প্রথমে একটা নিয়েছিলাম তখন বোল্ড নেইনি, শুধু সেটা বাঁকা ছিল, শুধু কি ছিল সেটা বাঁকা ছিল, বাঁকা, হ্যাঁ এরকম, মানে আই ট্যাগ দেওয়া ছিল, তার মানে লেখাটা বাঁকা। দেখেন তখন বোল্ড থাকবে না, লেখাটা কিন্তু বাঁকা আছে। আশা করতেছি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে স্যার এটা তো বাঁকা আগে নিয়েছি, অনেকক্ষণ পরে মনে পড়লো যে এটাও আমি এখন বোল্ড করতে চাই, তাহলে আমি কি বোল্ড বাইরে দেবো নাকি ভিতরে দেবো? তো আমি চাইলে ভিতরে দিতে পারি। যদি এখানে ভিতরে বি দেই
তার মানে আইটার ভিতরে আবার এখানে শেষ করতে হবে বিটা। ঠিক আছে, তাহলে দেখেন এখন যেহেতু আমরা এরকম একটা হিসাব করেছি যে প্রথমে আই ট্যাগ নিয়েছিলাম, তাই ওর শেষে একটা আই ট্যাগ আছে এরকম, মানে এই প্রথম আর শুরু শেষ। আর তারপরে আমরা নিয়েছি এই ভিতরে ভিতরে, তার মানে এটাও ভিতরে ভিতরে থাকবে। এইভাবে সাজাইতে হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখতেছিলাম যে আসলে এই লেখাগুলোকে কিভাবে বোল্ড করা যায়, লেখা বাঁকা করা যায়, লেখার তলায় কিভাবে আন্ডারলাইন দেওয়া যায়, আমরা এগুলো শিখেছি। ঠিক আছে, তো আমরা আরো কিছু দরকারি ট্যাগ সম্পর্কে জানবো। এখন আমরা কি করতে পারি, আমরা একটা জিনিস সেদিনকে শিখেছিলাম মানে লাস্টের দিন আর কি। তো সেটা হচ্ছে যে কমেন্ট করা। আমাদের এখানে এগুলো সব হেডিং ট্যাগ, তারপরে প্যারাগ্রাফ ট্যাগ, এরকম করে আমাদের টেবিল থাকবে, চার্ট থাকবে, আমাদের ফটো থাকবে মানে পিকচার্স, হ্যাঁ এরকম অনেক কিছু থাকবে। তো আসলে এরকম লিখতে লিখতে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত চলে যাবো। আমরা এখানে আপাতত 22 পর্যন্ত লিখেছি, 22 লাইন পর্যন্ত আমরা যেটুকু লিখেছি, 22 লাইন পর্যন্ত এটা হয়েছে। ঠিক আছে, তো এরকম লিখতে লিখতে 500, 1000, 5000 পর্যন্ত চলে যেতে পারি। এজন্য আমরা যে কোথা থেকে কি লিখতেছি আর কোথায় যে শেষ হচ্ছে, এটার জন্য আমরা কমেন্ট ট্যাগ করতে পারি। আমি শুধু একবারই দেখাই দেবো, এরকম করে আমরা কমেন্ট ট্যাগ শুরু এবং শেষ করব। করার পরে আমরা একটা বিশেষসূচক চিহ্ন দেবো আর 4টা হাইফেন দেবো, 1 2 3 4। ওকে, সো 4টার ঠিক মাঝখানে মাউস থেকে লিখতে পারি যে স্টার্ট হেডিং হেয়ার, মানে এখান থেকে স্টার্ট হয়েছে, হেডিং গুলো স্টার্ট হয়েছে। তাহলে এটা যেখানে শেষ হবে, এটাকে কপি করে নিয়ে আমরা কি করতে পারি, এইখানে এসে আমরা আবার এখানে লিখে দিতে পারি যে ইন্ট, মানে শেষ হলো কোথায়। তাহলে আমাদের চোখে পড়বে যখন এরকম উপর নিচে করে একটা জিনিসকে আমরা দেখব, তখন কিন্তু আমাদের চোখে পড়ে যাবে যে অ্যাকচুয়ালি হেডিংটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত শেষ হয়েছে। এখন যদি আমরা ব্রাউজারে এসে আমাদের ব্রাউজারটাকে রিলোড করি, তাহলে দেখেন এখানে কিন্তু কোনো ইফেক্ট পড়েনি, মানে ওই লেখাটা কিন্তু আসলে উপরে কোথাও দেখাচ্ছে না, ওটা দেখায় না, ওটা শুধু কোডিং এর ভিতরে থাকে। ঠিক আছে, আমরা কি কি শিখেছি একটু দেখে নিই। আমরা কিন্তু এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার বা বেসিক যে মূল ট্যাগটা সেটা আমরা দিয়েছি। আমরা ডক টাইপ এইচটিএমএল কেন লিখেছি তা আমরা জানলাম, কারণ এইচটিএমএল 5তম ভার্সন আমরা ব্যবহার করতেছি, সেই ভার্সনটাকে বোঝানোর জন্য এই কথাটা লিখে দিয়েছি। এটা দিলে সব ব্রাউজারে আমাদের তৈরি করা কোডিং করা ফাইলটা সাপোর্ট করবে। আর মেটা কারসেট UTF-8 এই কথা দিলে সব ধরনের ল্যাঙ্গুয়েজ বা ভাষাগুলো সব জায়গায় সাপোর্ট করবে। এরপরে হেডিং ট্যাগ মোট 6টা, এইচ1 মানে সব থেকে বড়, আর এস হচ্ছে 6 হচ্ছে সব সব থেকে ছোট। তো প্যারাগ্রাফ দিয়েছি, কমেন্ট ট্যাগ দিয়েছি, কিছু ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করেছি যেরকম বোল্ড ট্যাগ, ইতালিক ট্যাগ, আন্ডারলাইন, ডিলিট করা, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। এরপরে আমরা বিআর আর এইচ এর ট্যাগটা একটু দেখে নিই, সাথে মার্কিউ ট্যাগ, ইমেজ ট্যাগ, ডিটেলস ট্যাগ, এগুলো দেখবো। কালকে আমাদের এইচটিএমএল এর মধ্যে টেবিল আর যা যা আছে সব হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা দেখে আসি। আমরা বরাবরের মতো এটা আসলে বিআর ট্যাগটা বোঝানোর জন্য আমরা একটা পি নিতে হবে আমাদের। এখানে এসে আমাদের কিন্তু একটা ব্রাউজার ওয়ান আছে অ্যাকচুয়ালি, এখানে এই কপিটা করে নিলাম, টেক্সটটা কপি করে নিয়ে পির ভিতরে পেস্ট করে দিলাম, লেখা হয়ে গেল। এখন এটাকে যদি আমরা দেখি তা আগের মতোই হবে, পুরা জায়গায় আমরা দেখতে পাবো যে এই জিনিসটা আছে, এই সনের তলায় প্যারাগ্রাফ, এই যে শুরু, এই যে শেষ, কিন্তু মাঝখানে কোনো জায়গায় ফাঁকা নেই, সব একটানা একই রকম লাইনের মাঝখানে জায়গা দিয়ে পুরোটাই বসে গেছে একটা প্যারার মতো করে। তো আমরা যদি 2টা 3টা পি নিতাম, এই প্রথম একটা পি ট্যাগ নিয়ে অল্প কথা নিতাম এরকম করে, তাহলে কি হতো, এতটুকু হওয়ার পর আবার একটা পির ভিতর যখন লেখা দিতাম, তখন এর পরের 2 4 লাইন কিন্তু ওই লাইন ছাড়াও একটু দূরে সরে এসে তাই কিন্তু সামনে দেখাতো। কিন্তু তা তো আমরা করিনি। তো আমরা কি করতে পারি, আমরা এর ভিতরে কোনো একটা জায়গায় একটা ট্যাগ লিখতে পারি বিআর। এই বিআর ট্যাগ লিখলাম মানে ব্রেক দিলাম, লাইন ব্রেক। ঠিক যেখানটার পরে আমরা বিআর ট্যাগটা লিখেছি, ওর পরের লাইনগুলো পরের লাইনে দেখাবে, একই লাইনে আর থাকবে না। ঠিক আছে, সো আমরা রিলোড যদি দেই দেখতে পাবো ঠিক ওইখান থেকে লাইনটা নিচে চলে গেছে, ওইখান থেকে লাইনটা নিচে চলে গেছে, এই এখানে কিন্তু ফাঁকা হয়েছে, এটা বিআর ট্যাগ দিয়েছি তাই বিআর। ঠিক আছে, আশা করি সবাই শুনতেছি। আচ্ছা, তো আমরা যদি আরেকটা বিয়ার বেশি করে দিই, 2টা বিয়ার যদি দিতাম তাহলে কি হতো, বেশি ফাঁকা হতো জায়গাটা, বিআর। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি রিলোডটা দেই, তাহলে এই জায়গাটা কিন্তু বেশি দূরে চলে গেছে। ঠিক আছে, আমি যদি ভিতরে অন্য কোথাও একটা বিয়ার দেই, হুম, বিআর, তাহলে দেখা যাবে যে সেখান থেকেও কি হচ্ছে, এই যে সেখান থেকেও নিচে চলে গেল। আশা করতেছি বিআর বুঝতে পারছি।
আর এইচআর ট্যাগটা হচ্ছে হরিজন্টাল লাইন টানা। হরিজন্টাল মানে এরকম এক মাথার থেকে এক শেষ মাথা পর্যন্ত হরিজন্টাল লাইন বলা হয়। আর উপর থেকে নিচে কোনো কিছু নিয়ে আসা মানে ভার্টিক্যাল বলা হয়, ঠিক আছে? তো আমরা যদি এইচ ওয়ানে তো এই লেখাটা লিখেছি, এর তলায় একটা সিঙ্গেল ট্যাগ বিআর এর মতো, সেটাও সিঙ্গেল ট্যাগ। শুধুমাত্র আমরা কি করব, এইচ আর লিখে দেবো, এইচ আর। হুম, এই যে এইচ অন ট্যাগের ঠিক তলায় এইচ আর লিখে দিলাম। তাহলে কিন্তু কি হয়েছে, রিলোডটা যদি আমরা দেই, দেখা যাবে যে ওই লেখাটার তলায় একদম প্রথম থেকে শেষ অবধি একটা লাইন চলে গেছে। ঠিক আছে, এই যে লাইনটা শুরু এই, আর এখানে যে শেষ হয়েছে, এটা এই স্যার দিয়েছি তাই হয়েছে। আর এই স্যার একটা সিঙ্গেল ট্যাগ, তাই এটা একবারই লিখতে হয়, এটা শুরু বা শেষ হয় না। যেখানে দেব সেই জিনিসটার উপরে, যেখানে দেব এটা তার উপরে যে ট্যাগটা থাকবে সেই ট্যাগের তলায় এই দাগটা আসবে, এই দাগটা। আমাদের একটা সমস্যা আছে, তা হচ্ছে আমরা যখন একটা বড় প্যারাগ্রাফ এই এডিটরের ভিতরে নিয়ে আসি, তখন অনেকের এই লেখাটা এরকম ভাবে চলতে 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 একেবারে অনেক দূরে চলে যায়, এরকম আমার মতো করে নিচে 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 দেখায় না। সো এটা কেন হয়, এটা সেটিং এর জন্য হয়। আমাদের এখানে ভিউ নামের একটা মেনু আছে, এখানে ওয়ার্ড র্যাপ নামে একটা অপশন আছে। এটা যদি না থাকে, তার মানে এখন দেখেন এখানে পি এখান থেকে শুরু হয়ে ও একেবারে পেজের মাথার দিকে যেতে হবে অনেক দূর পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, এইখান থেকে টেনে নিচের থেকে স্ক্রলিং করে এটাকে দেখতে হবে। কিন্তু আমরা যদি একটা অপশন ঠিক করে রাখি ভিউ থেকে ওয়ার্ড র্যাপ, তার মানে এখন আমি যদি এই উইন্ডোটাকে ছোট করি, ছোট এরকম ছোট করা যদি থাকে, এই কিন্তু এটা কিন্তু নোটপ্যাড এডিটর আমাদের, তাও কিন্তু এই পাশে লেখা হারায় যায়নি, তলায় 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 অনেক দূর পর্যন্ত চলে গেছে। আবার যদি এটাকে একটু বড় করতাম, তা যতটুকু জায়গা পাবে এই জায়গাটার মধ্যে ও বসে যাবে।